নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। ফেক প্রোফাইলের ছবি শ্রীরামপুরে। আত্মঘাতী হতে এসে নিত্যযাত্রীর প্রচেষ্টায় বাঁচল বৃদ্ধা। এখন আসছি বিস্তারিত খবরে। ফেক প্রোফাইল ফেসবুকে, আর তাতেই পরিচিত মহিলাদের ছবি। দিন 15 ধরে কার্যত সাইবার ক্রাইমে আক্রান্ত গোটা শ্রীরামপুর। সাইবার ক্রাইমে আক্রান্ত শ্রীরামপুর। এই সাইবার ক্রাইমের জেরে আতঙ্কিত শ্রীরামপুরের মহিলারা অসম্মানের ভয়ে রাস্তায় বেরোতে পারছেন না। ইতিমধ্যেই এই সাইবার ক্রাইমের বিরুদ্ধে 6 জন শ্রীরামপুর থানায় এফআইআর করেছেন। এই ক্রাইমের মূল টার্গেট অল্প বয়সী কলেজ পড়ুয়া ও গৃহবধূরা। শ্রীরামপুরের মতো ব্যস্ত শহরে মহিলারা তাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। প্রয়োজনে তাদের বাজারঘাট থেকে শুরু করে ব্যাংক, পোস্ট অফিসের যাবতীয় কাজ করতে হয়। আর এই কাজ করতে যাওয়ার পথে বেখেয়ালের পোশাকের ফাঁকে মহিলাদের শরীরের বিভিন্ন অংশের ছবি গোপনে তুলে রাখছে অপরাধীরা। তারপর সেই ছবি একটি ফেক অ্যাকাউন্ট থেকে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন প্রোফাইলে ট্যাগ করে দিচ্ছে অপরাধীরা। আর সেই ছবি ভাইরাল হয়ে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভিন্ন পরিচিত মহলে। ঘটনাটা ঘটে যাচ্ছে একটা ফেসবুক ফেক প্রোফাইল নিয়ে, যেখানে অনেক মেয়েদেরকে অজান্তে তাদের ছবি তোলা হচ্ছে। তো এখন মোটামুটি আমাদের শ্রীরামপুরের অনেকই মেয়েদের, পরিচিতি মেয়েদের তাদের সঙ্গে এরকম হয়েছে। আমার অনেক বোন বান্ধবী তাদের সাথে এরকম হয়েছে। তো আমি চাইছি যে কি এইটার একটা খুব তাড়াতাড়ি সলিউশন বেরোক। আমি পুলিশে কমপ্লেনও করে এসেছি আমরা সবাই মিলে। তো আমি চাইছি পুলিশ তাড়াতাড়ি এটা নিয়ে একটা স্টেপ নিক। ফেসবুক ফেক কি হয়েছে হচ্ছে ও একটা ফেক প্রোফাইল, যেটা নাম মিলি ঘোষ নামে সেটা হয়েছে। আর সেখানে অনেক মেয়েদের অজান্তে ছবি তুলে সেখানে পোস্ট করা হচ্ছে, অনেক অশ্লীল ছবির সাথে সেগুলো পোস্ট করা হচ্ছে। আর এইগুলো করতে কি আর কি মেয়েরা সবাই মোটামুটি এগুলো সবাই জানাজানি হয়ে গেছে। তো সবাই এখন ইনসিকিউর ফিল করছে রাস্তায় বেরোতে, রাস্তাঘাটে যেতে, পড়তে যেতে, কলেজ যেতে, সব জায়গাতেই যেতে খুব ভয় পাচ্ছে সবাই। কারণ তাদের পক্ষে সম্ভব হচ্ছে না যে কি তারা সবসময় খেয়াল রাখবে যে কে কখন কোথার থেকে লুকিয়ে তাদের ছবি তুলছে, আর তাদেরকে গিয়ে চেস করাটাও পসিবল নয় সবার পক্ষে। আমরা স্টেপ নিয়েছি হচ্ছে আমরা পুলিশে গিয়ে এফআইআর করেছি এখনো অবধি। তো পুলিশ থেকে আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি এটার জন্য একটা কোনো বিল করা হোক। ঘটনাটা ঘটেছে যে জানতে পারলাম শ্রীরামপুর শহরের কোনো সাইবার ক্রাইম টাইপের হচ্ছে, বুঝতে পারলাম না সাইবার ব্যাপারটা হচ্ছে আমরা এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসবের সঙ্গে যুক্ত নয়, কোনো দিনই জীবনে করিনি এবং এটা সময় ভাবতে পারিনি যে কী ব্যাপারে। তো আমাদের কাছে খবর পেয়েছি, গুরুত্ব দিনই পরে দেখছি শ্রীরামপুরে অগণিত অনেক পরিচিত বাচ্চা হোক বড় হোক মহিলাদের, বিশেষ করে যারা ফটোগুলো তুলেছে খুব বিকৃত তার উদ্দেশ্যটা অসৎভাবে ফটোটা তুলেছে। ফেক প্রোফাইল এই প্রোফাইল ব্যাপারটা আমি বুঝি না, কিন্তু এটা মনে হচ্ছে ফেক প্রোফাইল কারোর নামে বানানো হয়েছে বা কিছু একটা করা যায়। সেই জানে যে তুলেছে বা যারা তুলেছে চেনা পরিচিত দিদিরা। আমরা ফেসবুক জীবনে কোনোদিন ফেসবুক হোয়াটসঅ্যাপ করি না এবং এই মোবাইলের এখনকার যে নতুনত্ব যে মোবাইল, সেই মোবাইলও কিনে দেওয়া নেই। আমার ওয়াইফের সঙ্গে একটুখানি অশান্তি। আমি জানতাম যে কোনো সময় সে থেকেও আমরা রেহাই পেলাম না। এটাই আমাদের দুঃখ যে আমি তো এইসব করি না, কিন্তু আমাদের এইভাবে এলো কেন। প্রায় দিন 15 ধরে চলতে থাকা এই অপরাধ শ্রীরামপুর কলেজের এক ছাত্রীর নজরে প্রথম আসে। সে দেখে তারই কলেজের 2 ছাত্রীর আপত্তিকর ছবি একটি প্রোফাইলে ট্যাগ করা আছে। বিষয়টি জানানো হয় শ্রীরামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের আহ্বায়ক শান্তনু বাগকে। শান্তনু ওই ছাত্রীদের থানায় অভিযোগ জানানোর কথা বললে সম্মানহানির ভয়ে ছাত্রীরা রাজি হয় না। তাই শান্তনু নিজেই উদ্যোগ নিয়ে 8ই জুন শ্রীরামপুর থানায় জিডি করে। ইতিমধ্যে সারা শহরে সাইবার ক্রাইমের খবর ছড়িয়ে পড়লে দেখা যায় শ্রীরামপুর শহরেরই বহু মহিলার ছবি মিলি ঘোষ নামে একটি ফেক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন প্রোফাইলে ট্যাগ করা হয়েছে। তার সাথে জুড়ে দেওয়া হয়েছে বেশ কিছু অশ্লীল ছবি। কিন্তু কিভাবে ঘটছে এভাবে ক্রাইম, ধন্দে পুলিশও। শ্রীরামপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূল সরকারের 6 বছর পূর্তি উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৈদ্যবাটি পৌরসভা এলাকায়। এখানে মূলত ঠাঁই পেয়েছে লোকশিল্প। লোকপ্রসার শিল্পকে তুলে ধরে বর্তমান রাজ্য সরকারের 6ষ্ঠ বর্ষপূর্তি উৎসবের আয়োজন করেছে বৈদ্যবাটি পুরসভা। এই উপলক্ষে পুরসভা সহ পুরো এলাকার বিভিন্ন জায়গায় লোকসঙ্গীত, লোকনৃত্য অনুষ্ঠিত হচ্ছে, যেখানে স্থানীয় স্কুল পড়ুয়ারাও অংশগ্রহণ করছে। উদ্দেশ্য বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরাও লোকশিল্পকে ভালোবাসুক। এ বিষয়ে পুরপ্রধান অরিন্দম গৈ বলেন, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার লোকশিল্পকে পুনরায় উজ্জীবিত করতেই এ ধরনের উদ্যোগ। অনুষ্ঠান বলতে এটা রাজ্য সরকারের প্রোগ্রাম। আজকে রাজ্য সরকারের ৬ষ্ঠতম বর্ষ, এই ৬ষ্ঠ বর্ষ উদযাপন করা হচ্ছে আমাদের
লোকপ্রসারের মাধ্যমে লোকশিল্পীদের নিয়ে আমাদের শহরের বিভিন্ন জায়গায় আজকে তারা তাদের নাচ, লোকগীতি, লোকসঙ্গীত, লোকনৃত্য পরিবেশন করলেন। এখানে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠান দেখছিলেন। এতে আমাদের রাজ্য সরকারের যে লোকশিল্পীদের প্রসারের ব্যাপারে যে চিন্তাভাবনা, আমার মনে হয় এই চিন্তাভাবনা দিকে দিকে মানুষের কাছে ছড়িয়ে পড়ছে। আগামী দিন এদের আরও বেশি প্রসার লাভ করুক, এটা আমরা চাই। এদের প্রচার বলতে এদের লোকশিল্পীদের প্রচার, লোকশিল্পীদের গান, যারা এই গান তো এই সময় আমরা সচরাচর কেউ শুনি না, আমরা তো প্রায় অবলুপ্তির পথে। কিন্তু আবার এরা যে আছে, এদের যে বাঁচিয়ে রাখাই হচ্ছে আমাদের রাজ্য সরকারের প্রধান উদ্দেশ্য। হ্যাঁ, নির্ভর বাংলা, সবুজ সাথী, নিজ ভূমি নিজ গৃহ, জল ধরো জল ভরো, বিভিন্ন ধরনের যা আমাদের রাজ্য সরকারের যা প্রোগ্রামগুলো আছে, সেই সব প্রোগ্রামে এই গানের মাধ্যমে মানুষের কাছে প্রচার করা হচ্ছে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। সারা বছর অন্যান্য কাজ করলেও বছরের প্রায় 4 মাস আমের পসরা নিয়ে হাজির হয় রাজপথের ধারে। গ্রাম বাংলার জানা অজানা সব আমি মেলে এখানে। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। বছরের অন্যান্য সময়ে চাষাবাদ সহ দিনমজুরির কাজ করলেও বছরের 3 থেকে 4 মাস এরা হয়ে ওঠেন আম বিক্রেতা। তাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা এই সমস্ত মানুষরাই পোলবা থানার অন্তর্গত দিল্লি রোডের জারুরার দুপাশে আমের পসরা নিয়ে হাজির হন। গ্রাম বাংলার সব ধরনের আমই মিলবে এখানে। প্রায় 45 থেকে 40 জন মানুষ বছরের পর বছর এভাবেই রাস্তার পাশে মাচা করে আম বিক্রি করে আসছেন। কারোর ক্ষেত্রে বাপ ঠাকুর দাদার আমল থেকে যা পরম্পরায় পরিণত হয়েছে। ক্রেতা বলতে দিল্লি রোড ধরে যাওয়া সাধারণ মানুষ। আমাদের গাড়ি লোকের এখন যত ড্রাইভারি লোক, ট্যাক্সি, মারুতি, লরি, মোটর সাইকেল, আমরা মোটামুটি এখানে 4 মাস ব্যবসা করি। দোফালনটা হয় তো, দোফালা শুদ্ধ নিয়ে 4 মাস ব্যবসা হয়। আচ্ছা, প্রথম থেকে শুরু করে বৈশাখী থেকে আরম্ভ করে একদম দোফালা। আচ্ছা, 4 মাস ব্যবসা আমাদের। মানে তবে যদি বলতে চাই, আমি হিমসাগর টাইমটা ভালো ব্যবসা হয়, আর একদম দোফালা লাস্টের দিকে ভালো ব্যবসাটা হয়। না, হিমসাগরে এবার সেটা ব্যবসা লাভজনক একদমই হয়নি। 15 টাকা, 20 টাকা, 25 টাকা আম, সেখানে কী করে লাভ ব্যবসা হবে? ভালো হবে না। তারপরে এবারে আম বাগানে জন্মেছে, যেমন হচ্ছে লেবার খরচা বেশি হয়েছে, এগুলো খরচা বেশি হয়েছে। আমি যতদিন দিল প্রায় ততদিনই বসছি। আগের যে সিঙ্গেল রোড ছিল তখন থেকেই বসছি। আমার বাবা বসতো, বাবা থেকে আমি বসছি। এখন এপিট ওপিট হয়ে গোপিটে কাস্টমারগুলো আসতে চায় না বলে দুপিটে করতে হয়। দুপিটে কাজটা তার যাবে, দুপুরে করলে খাটনিটা বেড়ে যায়, রোড পার হয়ে যায়, বাসা রিক্স হয়ে যায় মাঝে মাঝে। আমি সারা বছর আমের পর মাশরুম চাষ করছি, আমার মাশরুমের ফার্ম। তবে এবারে আমের ফলন অত্যধিক বেশি হওয়ায় আমের দাম ঠিক সেভাবে পাওয়া যাচ্ছে না। তবুও এখানে ক্রেতার সংখ্যা বেশি হওয়ায় কিংবা সাধারণ বাজারের থেকে আমের দর কম হওয়ায় বিক্রি বাটাও খুব একটা খারাপ হয় না, এমনই প্রতিক্রিয়া এখানকার আম ব্যবসায়ীর। এবারে আম হয়েছে ভালো, কিন্তু আমের দাম নেই। আমের দাম একদমই নেই। 20 টাকা, 25 টাকা, 15 টাকা এগুলো হিংসা করার সময় এসে এখন একটুখানি হয়ে গেছে, যেমন সেটা আমটা কমে গেছে, দামটা বাড়ছে। চাহিদা এখানে ভালো, খারাপ এখানে চাহিদা খারাপ না, ভালো বিক্রি করে। না, আমাদের কাস্টমার থেকে দাম বলি, আমাদের মোটামুটি 1 টাকা বেশি বলতে হয়, 2 টাকা কমে যায়। কাস্টমার থেকে দাম নয়, আমাদের এখানে কাস্টমার থেকে দাম। এমনি বাজারের তুলনায় কি এখানে দাম কম? বাজারের তুলনায় দাম কম অবশ্যই। টাটকা মাল সবচেয়ে ভালো মাল বাজারের তুলনায় আমাদের টাটকা, মানে আমরা পেরে এনেই দিই। সব ধরনের আম পাওয়া যায়? সব ধরনের পাওয়া যায়। রাজভোগ পাওয়া যায়, আপনার ল্যাংড়া পাওয়া যায়, কিষানভোগ পাওয়া যায়, হিমসাগর পাওয়া যায়, আরও যাবতীয় আম সব এখানে পাওয়া যায়। এখন আলপান্থর গাছ হচ্ছে, আলপান্থ হচ্ছে, আমলপালি হচ্ছে, মল্লিকা হচ্ছে, কহিতুর গাছ আছে, কহিতুও হচ্ছে। রাতে কি করেন? রাতে আমরা এখানে 8টা, 8:30 পর্যন্ত বেশি, আর বেশি না, মনে পড়ে যাবে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। পারিবারিক অশান্তির জেরে নিজের জীবন থেকে ছুটি নিতে এসেছিলেন গঙ্গার ঘাটে। তবে উপস্থিত ব্যক্তিদের তৎপরতায় বেঁচে গেলেন বছর 65-র এক বৃদ্ধা। ঘটনাটি চন্দননগরের।
গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হতে এসেছিলেন এক বৃদ্ধা, কিন্তু ঘাটে উপস্থিত অন্যান্যদের তৎপরতায় কোনো ক্রমে বাঁচানো গেল তাকে। ঘটনাটি চন্দননগর লঞ্চঘাটের। আজ দুপুরে চন্দননগর বাগবাজারের বাসিন্দা বছর 65 রাধারানী দেবী ওই ঘাটে উপস্থিত হন। রীতিমতো টিকিট কেটে জেটিতে ওঠেন তিনি। তার চালচলনে সে সময় উপস্থিত অন্যান্যদের সন্দেহ হয়। জেটি থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার মুহূর্তেই তাকে ধরে ফেলেন তারা। জানা যায়, পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিচ্ছিলেন। এরপর তাকে চন্দননগর থানার হাতে তুলে দেওয়া হয়। যিনি গঙ্গায় সুসাইড করতে এসেছিলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের ঘাটে ভাইরা পাঠিয়েছেন। তার সঙ্গে আমাদের খুলনা রয়েছে, আমাদের লঞ্চঘাটের খুব ভালো ছেলে, আমাদের সঙ্গেই থাকে, খুব ভালো ছেলে। আমরা থানায় পাঠিয়ে দিয়েছি এখান থেকে, আমার বাড়ির লোক ওখান থেকে এবার ঘটনা ঘটে। আমরা তো এখানে সবসময় বাঁচানোর চেষ্টা করি। হতে পারে বাড়িতে কোনো অশান্তি হতে পারে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। মহাসমারোহে পান্ডুয়ার বৈচিক গ্রামে অনুষ্ঠিত হল মা জগৎগৌরীর পুজো পাঠ। কথিত আছে, একদা কঠিন রোগ মহামারীর আকার ধারণ করে পান্ডুয়া ব্লকের বৈচিক গ্রামে। সে সময়ই আবির্ভাব হয় মা জগৎগৌরীর। রোগমুক্ত হয় গোটা এলাকা। সেই থেকে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে জগৎগৌরীর আরাধনা হয় বৈচিক গ্রামে। বর্ধমানের কাঁঠালডাঙ্গা থেকে জগৎগৌরীর মূর্তি নিয়ে আসা হয় বৈচিক গ্রামে। গ্রামের প্রত্যেকটি বাড়িতে পালকি করে জগৎগৌরীকে নিয়ে যাওয়া হয়। 8 দিন ধরে মহা ধুমধামের সাথে চলে পুজো পাঠ। পুজো উপলক্ষে এলাকায় এক বিশাল মেলাও বসে। প্রতিদিনই কয়েক হাজার মানুষের সমাগম হয়। শেষ দিন এখানে আতশবাজি পোড়ানো হয়, যা দেখতে ভিড় জমান আশপাশ এলাকার কয়েক হাজার মানুষ। ঠিক কত বছর ধরে এই পুজো হয়ে আসছে তা জানা না গেলেও কর্তৃপক্ষের বক্তব্য, যুগ যুগ ধরে এটাই রীতি বৈচিক গ্রামের। এই যে জগৎগৌরী মা, মানে আমরা আজকে প্রায় কত বছর ধরে আসছে এখানে, মানে আমরা আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছি যে বহুদিন ধরে আছে, কেউ জানে না যে কত সাল পর্যন্ত আসছে। সেই হিসাবে আমাদের মা খুব জাগ্রত। এখানে জগৎগৌরী মা, হাজার হাজার মানুষ এখানে সমাগম হয়। আমরা 8 দিন ধরে মা জগৎগৌরী এই গ্রামে থাকেন। প্রথমে মা কাঁধে কাঁধে, আমাদের এই 4টে পাড়া প্রায় 12-13 হাজার লোকের বসবাস। বিভিন্ন ঘরে মা প্রদক্ষিণ করে যান এবং সেখানে গিয়ে মায়ের যারা পূজা অর্চনা করেন তারা সমস্ত হয়ে যাওয়ার পরে মা এসে এই জায়গায় মা বেদিতে অধিষ্ঠান করেন। এবং এরপরে মানে এখানেতে আমরা বাজি পোড়ানোর উৎসব হয়। আজকে আমাদের বাজি পোড়ানোর উৎসব চলছে। বহু মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন যে বহু মানুষ এখানে এসেছে, জড়ো হয়েছে এবং এখানকার মানুষের একটি এখানে এটা বড় অনুষ্ঠান এবং দূর দূরান্ত থেকে মানুষ আসে। শুধু এই গ্রামের মানুষ নয়, সেই আমাদের এই চারপাশের যা গ্রাম আছে সেখান থেকে মানুষ আসে এবং সারা রাত্রি ধরে বারুদ পোড়ানোর অনুষ্ঠান চলে। আগামীকাল মা এখান থেকে চলে যাবেন মায়ের যে আসল যে নিবাস, যেখানে মন্দির নারকেলডাঙ্গা, বদ্দিপুর, বর্ধমান জেলার নারকেলডাঙ্গা, সেখানে মা চলে যাবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূল সরকারের আমলে যখন বহু ক্লাব সরকারি অনুদান পাচ্ছে, তখন ব্রাত্য পান্ডুয়া ফুটবল একাডেমির আজও অবধি সেভাবে মেলেনি কোনো সরকারি সাহায্য। প্রায় 2.5 দশক ধরে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির ময়দানে পান্ডুয়া ফুটবল একাডেমি প্রশিক্ষণ দিয়ে চলেছে পান্ডুয়া সহ আশপাশ এলাকার ক্ষুদে খেলোয়াড়দের। এই মাঠ থেকেই একটা সময় উঠে এসেছিল প্রাক্তন জাতীয় ফুটবলার রহিম নবীর মতো ব্যক্তিত্বরা, কিন্তু কোনোদিনই সেভাবে মেলেনি সরকারি সাহায্য। বর্তমানে এই একাডেমিতে প্রায় 100 ক্ষুদে খেলোয়াড় প্রশিক্ষণ নেয়। পান্ডুয়া পঞ্চায়েত সমিতিকে বারংবার জানিয়েও কোনো সাহায্যই মেলেনি। মেলার মধ্যে মিলেছে শুধুমাত্র একটি জিম, সৌজন্যে পান্ডুয়ার সিপিএম বিধায়ক আমজাদ হোসেন। তবে বর্তমান সরকার যখন রাজ্যের খেলাধুলার উন্নয়নে বিভিন্ন ক্লাবকে আর্থিক সাহায্য করছে, তখন কেন এই একাডেমি পাচ্ছে না প্রশ্ন এখানকার প্রশিক্ষকদের। তাদের আক্ষেপ, পান্ডুয়া পঞ্চায়েত সমিতিকে বারংবার বলেও কেন এ ধরনের একাডেমি কোনরূপ সরকারি সাহায্য পেল না। আমাদের এখানে প্রায় 100 বাচ্চা ছেলে এবং বড় ছেলেও আছে, এদেরকে নিয়ে আমরা চালাই। আমরা মোটামুটি আর্থিক অসচ্ছলতা আমাদের প্রচুর, তবু আমাদের এখানকার লোকাল যারা আছি ইয়াং ছেলেরা, তারা বেকার ছেলে কিছু আছে, তারা চাঁদাপত্র দিয়ে লোকাল কিছু পাবলিকের সহায়তায় আমাদের এটা চলছে মোটামুটি। আমরা কোনো আর্থিক অনুদান সরকারের তরফ থেকে কোনোদিন পাইনি। না পাওয়ার জন্যে আমরা এমএলএর কাছে গেছিলাম, এমএলএ আমাদের একটা জিম করেছে। আর এই মাঠটা আমরা যে প্র্যাকটিস করছি এটা পঞ্চায়েত সমিতি, এই মাঠটা পঞ্চায়েত সমিতি দীর্ঘদিন বলা সত্ত্বেও পঞ্চায়েত সমিতি এর মাঠটা উন্নয়ন বা রক্ষণাবেক্ষণে কোনো নজর দিচ্ছে না। এখান থেকে টাটা ফুটবল একাডেমি, এটিকে রিলায়েন্স একাডেমি, এখান থেকে বাচ্চারা গেছে, তারপর সেল একাডেমি, প্লাস কলকাতা মাঠে প্রতি বছর আমরা 18 কোটি টাকা করে ছেলে পাঠাই।
প্রিমিয়ার থেকে শুরু করে আপনার থার্ড ডিভিশন। এবছরে গেছে 18 জনের মতো গেছে। এবং প্রশিক্ষকও রেখেছি আমরা এই সীমিত ক্ষমতার মধ্যে 7 থেকে 8 জন প্রশিক্ষক রেখেছি বিভিন্ন ছেলেদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমরা আর্থিক অসচ্ছলতার জন্যই আমাদের এই ব্যাপার, সরকারি অনুদান না পেলে নিজস্ব ব্যক্তিগতভাবে আমরা কতটাই করতে পারি। আরও বল দরকার, আরও জিনিসপত্র সরঞ্জাম দরকার, আধুনিক মাঠটাকে আরও ভালো দরকার, তবে তো প্র্যাকটিস হবে। আরও বল দরকার এবং নানা রকম খেলার জন্য যে ক্রীড়া সরঞ্জাম সেটা তো দরকার, সেটা আমরা দিতে পারছি না। খাওয়া দিতে হয়, সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা খাওয়া দিতে পারছি না, খাওয়াটা অপ্রতুল হয়ে যাচ্ছে। এখানে ট্যালেন্ট আছে কিন্তু এটাকে ঠিকমতো তুলে ধরার জন্য যে ক্রীড়া সরঞ্জাম দরকার সেটা আমাদের নেই, যার জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা এখানে রাজ্য সরকারের কাছে বহুবার গেছি, আমাদের সাংসদের কাছে গেছি, আমরা কোনোরকম সাহায্য পাইনি। যে 2 লক্ষ টাকা যেটা সরকার যেটা ঘোষণা করে সেই তহবিল থেকে আমরা কোনো টাকা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ফেক প্রোফাইলের ছবি শ্রীরামপুরে। আত্মঘাতী হতে এসে নিত্যযাত্রীর প্রচেষ্টায় বাঁচল বৃদ্ধা। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।